এই ক্লাসে আমরা খুবই অল্প সময়ের মধ্যে রক্ত সঞ্চালনের এমসিকিউ গুলো দেখে ফেলবো। প্রথম প্রশ্ন দেখো, হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কোনটিকে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হৃৎপিণ্ডের পেসমেকার, যেখান থেকে স্পন্দন শুরু হয় বা স্পন্দনের যে প্রাইমারি বিট এটা শুরু হয়, সেটা কোনটা? সাইনোএট্রিয়াল নোড, এটা হচ্ছে প্রাইমারি পেসমেকার। আরেকটা আছে যেটাকে আমরা প্রিজার্ভ বা সংরক্ষিত পেসমেকার বলি। যদি কখনো সাইনোএট্রিয়াল নোড বা এসএন কাজ না করতে পারে, তখন সেটা উদ্দীপনা তৈরি করে, সেটাকে এভিএন। সো পেসমেকার যদি বলে তাইলে এসএন সাইনোএট্রিয়াল নোড, আর যদি বলে প্রিজার্ভ পেসমেকার অবশ্যই সেটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। ওকে, এখন যে সবগুলো পেসমেকার আছে বা যে নোটগুলো আছে যার মধ্যে দিয়ে উদ্দীপনা প্রবাহিত হয়, তার সিকোয়েন্সটা একটু জানা লাগবে। প্রথমে দেখো, এসআইএন থেকে উদ্দীপনা তৈরি হয়, তারপর কই যায়? এভিএনে যায়, এরপর যায় বান্ডেল অফ হিজে। বান্ডেল অফ হিজ এখনো কিন্তু বান্ডেল ব্রাঞ্চে ভাগ হয় নাই। ভাগ হওয়ার আগে সেটাকে আমরা বান্ডেল অফ হিজ বলি। যখন এই বান্ডেলটা ভাগ হয়ে দুইটা ভাগে চলে যায়, তখন সেটাকে বলি রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চেস। তারপরে পার্কিনজি ফাইবার। তাহলে এই সিকোয়েন্সটা আমরা একটু মনে রাখবো। তোমাদের বইতে হয়তো রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ নাই, বাট একটু দেখে রাখো, আসতে পারে। এরপর হৃৎপিণ্ডের পেসমেকার কোনটা হবে তাইলে? সাইনোএট্রিয়াল নোড। অবভিয়াসলি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল এটা। লোহিত কণিকা শ্বেত রক্তকণিকার অনুপাত কত? এটা পরীক্ষাতে প্রচুর আসে। লোহিত কণিকা শ্বেত রক্তকণিকার অনুপাত কিন্তু 7:1। বিভিন্ন বইতে বিভিন্ন রকম, কোথাও 6:1 আছে, কোথাও 8:1 আছে, বাট অ্যাকচুয়ালি আনসারটা হচ্ছে 7:1। তাহলে অবশ্যই লোহিত রক্তকণিকা অনেক গুণ বেশি থাকে শ্বেত রক্তকণিকার থেকে, এটা তোমরা জানো। শ্বেত রক্তকণিকার নর্মাল পরিমাণ কতটুকু থাকে বলতো? সাধারণত দেখা যায় 4000 থেকে 12,000 এই রেঞ্জের মধ্যে থেকে থাকে, তাই না? তাহলে এটা দেখলাম। আর আরবিসি তৈরিতে কি কি লাগে এটা যদি একটু আমরা দেখি, আরবিসি তৈরিতে প্রোটিন লাগে, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু দেখো। আয়রন লাগবে, তোমরা জানো আয়রন ডেফিসিয়েন্সিতে কিন্তু অ্যানিমিয়া হয়। ফলিক অ্যাসিড লাগে, দ্যাটস ভিটামিন B9, অ্যান্ড সায়ানোকোবালামিন, দ্যাটস ভিটামিন B12। তাহলে B12, B9, আয়রন অ্যান্ড প্রোটিন লাগবে। তাহলে এটা কিন্তু আসতে পারে যে ভিটামিনের মধ্যে কি কি লাগে। এরপর আসো হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা কোনটা? এটাও ট্রিপল স্টার ইম্পর্টেন্ট, প্রচুর এসেছে। তো হেপারিন মেইনলি বেজোফিল থেকে ক্ষরিত হয়। হেপারিন কোথা থেকে ক্ষরিত হবে? বেজোফিল থেকে। এখন প্রশ্ন হচ্ছে হেপারিনের কাজটা কি? হেপারিন ব্লাড ভেসেলের মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না, খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান কিন্তু ব্লাডের। সো হেপারিনের কাজ কি? রক্তর যে নর্মাল বডিতে জমাট বা না বাঁধানো, এটাই ওর মেইন কাজ। আর এটা আসে কোথা থেকে? বেজোফিল থেকে। এই দুইটা জানাই যথেষ্ট। এরপর রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়ন সহায়তা করে? এই যে আয়নগুলো দেখতেছো, এর মধ্যে কেবলমাত্র ক্যালসিয়ামই ডিরেক্টলি রক্ততঞ্চনে হেল্প করে। তো এটার কারণ কি? কারণ আমরা জানি 4 নম্বর যে ক্লটিং ফ্যাক্টর আছে, সেই ক্লটিং ফ্যাক্টরটাই ক্যালসিয়াম। সো এটা তো অবশ্যই একটা ক্লটিং ফ্যাক্টর, মানে খুবই মেজর একটা জিনিস। তো বুঝতেই পারছো এখানে আনসার অবশ্যই ক্যালসিয়াম হবে। এরপর দেখো, কার্ডিয়াক চক্রের কোন দশাটি তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী? এটা একটু আমাদের জানা লাগবে। অ্যাট্রিয়ামের কি কি পর্যায়ে আছে, ভেন্ট্রিকলের কি কি পর্যায়ে আছে। তো দেখো, অ্যাট্রিয়ামের সিস্টোল আছে, ডায়াস্টোল আছে, ভেন্ট্রিকলের সিস্টোল আছে, ডায়াস্টোল আছে। এখানে অ্যাট্রিয়ামের সিস্টোল যেটা ঠাস করে হয়ে যায়, আস্তে আস্তে খুলে যায়। সো সব থেকে ফার্স্ট হয় অ্যাট্রিয়ামের সিস্টোল, মাত্র 0.1 সেকেন্ডে হয়। আর অ্যাট্রিয়ামের ডায়াস্টোল যেটা আমরা টোটাল দুইটা মিলে জানি কত? 0.8 সেকেন্ড। তাইলে বাকি সময়টুক, দ্যাট ইজ 0.8 মাইনাস 0.1, দ্যাট ইজ 0.7 সেকেন্ড, এটা অ্যাট্রিয়ামের ডায়াস্টোলে যায়। আর ভেন্ট্রিকুলার সিস্টোল এত বেশি দ্রুত হয় না, দ্রুত হয় সবসময় ডায়াস্টোলের থেকে সিস্টোলে কম সময় লাগে, কারণ এটা অ্যাক্টিভ প্রসেস, অ্যাক্টিভলি হয়ে যায়। আর ডায়াস্টোলটা আস্তে আস্তে খুলতে থাকে। তাইলে ভেন্ট্রিকুলার সিস্টোলে 0.3 সেকেন্ড সময় লাগে, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে সময় লাগে 0.5 সেকেন্ড। তো এইভাবে টাইমটাও আসতে পারে, আবার আসতে পারে কোন দশায় সব থেকে কম সময় লাগে? অ্যাট্রিয়ামের সিস্টোল। সব থেকে বেশি লাগে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। এই ইনফরমেশনগুলো জানাই লাগবে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। সো সব থেকে বেশি দীর্ঘস্থায়ী কোনটা বলবা? অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, এডি 0.7 সেকেন্ড। তাহলে আনসার হচ্ছে খ। এরপর আসো, কোন রোগে হৃৎপিণ্ড বড় হয়ে যায়? হৃৎপিণ্ডের অনেকগুলো রোগ আছে, তোমাদের লেভেলে আসলে অ্যানজাইনা এবং কার্ডিওমেগালি দুইটা জানলে চলে। কার্ডিওমেগালি, দেখো শব্দটা কি? মেগালি। মেগা মানে কি? বড়। সো হৃৎপিণ্ড যখন সাইজে, তার নর্মাল সাইজের থেকে বড় হয়ে যায়, তখন সেটাকে আমরা কার্ডিওমেগালি বলি। ঠিক আছে, যেটা এতটুকু জানো, ডিটেলস লাগবে না। আর অ্যানজাইনা কি জিনিস? অ্যানজাইনা হচ্ছে ব্যথা, হৃৎপেশিতে ব্যথা অনুভূত হওয়া। কেন? ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার জন্য। সো হৃৎপেশিতে যদি কখনো রক্ত সরবরাহ কমে যায়, তখন বুকে ব্যথা হয়, দ্যাট ইজ অ্যানজাইনা। এবং অ্যানজাইনার ব্যথার একটা প্যাটার্ন আছে। বুক বা বাম পাশ থেকে শুরু হয়, প্রথমে সেন্ট্রালি শুরু হয়, বামে লোকালাইজ হয়, তারপর বাম হাত, ঘাড়, গলা এদিকে ছড়ায় যায়। তাইলে এটাই হচ্ছে ট্রিপিক্যাল অ্যানজাইনা, এটা একটু জানবা। এরপরে আসো, হৃদচক্রের কোন পর্যায়ে প্রথম হৃদ শব্দ তৈরি হয়? আমি এটা লিখেছি, এখান থেকেও ভালো প্রশ্ন আসে। তো প্রথম হৃদ শব্দ ধরো, সাউন্ড 1 দ্যাটস কল্ড লাভ, অ্যান্ড সাউন্ড 2 দ্যাটস কল্ড ডাব। তাহলে লাভ কখন তৈরি হয়? মাইট্রাল আর ট্রাইকাসপিড ভালভ যখন বন্ধ হয় তখন। ভালভ খুললে কোনো শব্দ হয় না, বন্ধ হইলে শব্দ হয়। দরজাটা খুলো, শব্দ নাই, ধাম করে লাগাই দাও, শব্দ হবে। সো ভালভ বন্ধ হওয়ার সময় কিন্তু শব্দ হয়। মাইট্রাল অ্যান্ড ট্রাইকাসপিড ভালভ যখন বন্ধ হবে, তখন 1 নম্বর সাউন্ড, দ্যাট ইজ লাভ শব্দ হবে, লাভটা তৈরি হবে। তো এটা কখন হয়?
এই দুটো কখন বন্ধ হয়? যখন ভেন্ট্রিকলটা সিস্টল হবে। যদি এরা বন্ধ না হইতো অ্যাট্রিয়ামে তো ব্লাড ব্যাক করতো। তাইলে ভেন্ট্রিকল যখন সিস্টল হয় তখন আমরা এই প্রথম সাউন্ডটা পাবো। আর দ্বিতীয় সাউন্ডটা অ্যাওর্টিক আর পালমোনারি ভালভ বন্ধ হওয়ার সময় পাবো। অ্যাওর্টিক আর পালমোনারি ভালভ কখন বন্ধ হবে? যখন যে ভেন্ট্রিকল আছে ওরা ডায়াস্টল হবে, প্রসারিত হবে। নাইলে তো আবার ওই পালমোনারি ভেসেল এবং অ্যাওর্টা যেটা ওখান থেকে ব্লাড ব্যাক করতো। তো এটা ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় হয়। ওকে? আর কাউন্টার পার্ট হিসেবে তো আছে ভেন্ট্রিকল যখন সিস্টল হবে অ্যাট্রিয়াম ডায়াস্টল হবে, আর ভেন্ট্রিকল যখন ডায়াস্টলে থাকবে অ্যাট্রিয়ামে সিস্টল হবে। বাট অ্যাকচুয়ালি ভেন্ট্রিকলের ফেজটা ইম্পর্টেন্ট, কারণ ফাংশনাল ফেজ এর উপরে ডিপেন্ড করে। তাইলে আমরা এই কয়েকটা জিনিস জানবো। ১ নম্বরকে লাভ বলে, কোন ভালভ বন্ধ হয় এবং ভেন্ট্রিকল তখন কোন পর্যায়ে থাকে, অ্যান্ড সেকেন্ডটাও। তাইলে হৃদচক্রের কোন পর্যায়ে প্রথম হৃদশব্দ তৈরি হয়? এই যে দেখো ভেন্ট্রিকলের সিস্টল। ওকে? এরপর আসো ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কি ভালভ থাকে? খুবই সহজ মনে রাখা, এটা কিন্তু প্রায়ই আমাদের লাগে। তো আমরা মনে রাখবো বামে বাই, এতটুকুই মনে রাখবো। বামে বাই। তো বাম পাশে দ্যাট ইজ বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝখানে থাকে বাইকাসপিড কপাটিকা, ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝখানে থাকে ট্রাইকাসপিড কপাটিকা। একদম সহজ। আর আচ্ছা, তাহলে এখানে আনসার কি হবে? ডান অলিন্দ ডান নিলয় ট্রাইকাসপিড। আরেকটা জিনিস একটু মনে রাখবা, আমাদের যে ইনফিরিয়র ভেনা কেভা আছে, নিম্ন মহাশিরা আমরা যেটাকে বলি, ওর সাথে রাইট এট্রিয়ামের যে সংযোগের স্থল, এখানে ইউস্টেশিয়ান নামে একটা কপাটিকা থাকে। এটা নর্মাল মানুষের ক্ষেত্রে কাজে লাগে না, বাট যখন একজন মানুষ প্রেগনেন্সি পিরিয়ডে থাকে তখন তো ব্লাড ভলিউম অনেক বেড়ে যায়, তখন ওই ভাল্বটা কার্যকরী হয়। সো প্রেগনেন্সিতে কোনটা অ্যাক্টিভ হয়? ইউস্টেশিয়ান ভাল্ব কোথায় থাকে? নিম্ন মহাশিরা এবং ডান অ্যাট্রিয়ামের মাঝখানে সংযোগের স্থলে থাকে। ওকে, এটা একটু মাথায় রাখিও। এরপর আসো নিচের কোন ক্রমটি সঠিক? অলরেডি আমি তোমাকে এটা বলেছি, এসএন, এভিএন, বান্ডেল অফ ইচ, পার্কিনজি তন্তু। জাস্ট সিকোয়েন্সটা মনে রাখিও। অ্যান্ড বান্ডেল অফ ইচ থেকে রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে পার্কিনজি তন্তু যেটা, এইটা যে সিগন্যালটা এর মধ্যে দিয়ে সব থেকে দ্রুত পরিবাহিত হয় পার্কিনজি ফাইবার দিয়ে। এটা ভেন্ট্রিকলে ছড়াই গেছে। যদি দ্রুত পরিবাহিত না হইতো তাহলে ভেন্ট্রিকল কিন্তু সবটা একসাথে কন্ট্যাক্ট করতে পারতো না। সো এর মধ্যে দিয়ে দ্রুত পরিবহন যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসো কোনটি হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে? হিমোস্ট্যাটিক প্লাগ মানে রক্ত জমাট বেঁধে যে দলাটা তৈরি হয়, এখানে একটু কেটে গেল, দেখবা এখানে কেমন একটা দলা মতো তৈরি হয়েছে ওটাকে ঢাকা দিয়ে। তো এটা হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাগ। এটা দুই রকম হয়, একটা প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ আর একটা সেকেন্ডারি। তো প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ মূলত প্লেটলেটগুলো ওখানে জমা হয়ে প্রথমে একটা ব্যারিকেড দেয়, ওইটা হচ্ছে প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ। এরপরে ওইটা আরও স্ট্যাবিলাইজ হয়, বিভিন্ন রকম ফিব্রিন এবং বিভিন্ন ফিব্রিন দিয়ে ম্যাশ তৈরি হয়, আরও কিছু উপাদান আসে, সব কিছু মিলে ওই জায়গাটা জালের মতো সাপোর্ট দিয়ে মেশ দিয়ে একদম স্ট্যাবল হয়ে যায়। ওই জায়গাটাকে আমরা তখন সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাগ বলি। সো প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ শুধু প্লেটলেট দিয়ে তৈরি, সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাগ মেইনলি আগের তো প্লেটলেট ছিল, এর সাথে ফিব্রিন জমা হয়। তাইলে এখানে হিমোস্ট্যাটিক প্লাগকে গঠন করে না আরবিসিও না, ডাব্লিউবিসিও না, লসিকাও না, অনুচক্রিকা। ওকে, সাথে হচ্ছে সেকেন্ডারিতে ফিব্রিন। তোমাদের এই প্রাইমারি সেকেন্ডারি নাই, বাট কনসেপ্টটা এইটা। এরপর আসো হৃৎপিণ্ডের কোন প্রাচীর সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে? আমরা জানি হৃৎপিণ্ডের প্রাচীর কিন্তু ৩টা। প্রথমে এপিকার্ডিয়াম একদম বাইরের লেয়ার, জাস্ট পাতলা একটা পর্দার মতো করে হৃৎপিণ্ডকে আবৃত করে রাখে, জাস্ট একটা লেয়ার মনে রাখো, ড্রেসের মতো। এরপর হচ্ছে মায়োকার্ডিয়াম, মায়ো মানে মাসেল, এটা হচ্ছে সব থেকে পুরো স্তর এবং এই মাসেলের কন্ট্রাকশনে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হয়। আরেকটা হচ্ছে ভেতরে এন্ডোকার্ডিয়াম, এটাও একটা লেয়ারে এবং এটার কাজকে ভেতরের প্রকোষ্ঠ, ভালভ সবকিছুকে ঢেকে রাখা, আবৃত করে রাখা, এটাও ড্রেসের মতো। তাইলে সংকোচন প্রসারণে ভূমিকা রাখে কে? মায়োকার্ডিয়াম, যেখানে মাসেল থাকে, এবং এইটাই অ্যাক্টিভ লেয়ার, বাকিগুলো জাস্ট আবরণী হিসেবে কাজ করে। তাহলে এখানে আনসার কিন্তু ঘ। আচ্ছা, আর পেরিকার্ডিয়াম এপিকার্ডিয়াম গুলো না, পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের বাইরের আবরণী, মানে একদম পুরো একটা হার্ট, তার বাইরে একটু ফ্লুইড থাকবে, তার বাইরের আবরণী, দ্যাট ইজ ফুসফুসের আবরণী যেরকম প্লিউরা ছিল তেমনি হৃৎপিণ্ডের আবরণী পেরিকার্ডিয়াম। আর এপিকার্ডিয়াম হৃৎপিণ্ডের সাথে লাগোয়া, এর যে 3টে স্তর আছে, 3টে স্তরের বাইরের স্তর। এরপরে আসো নিচের কোন অঙ্গে ইরেথ্রোসাইট ধ্বংস হয়? ইরেথ্রোসাইট মেইনলি 2টা জায়গাতে ধ্বংস হয়, যকৃতে আর স্প্লিনে বা প্লিহাতে। 2টাতে কিন্তু সমান সমান ধ্বংস হয়। সো এখানে কোনো পার্সিয়ালিটি করার সুযোগ নাই যে আমি যকৃত দেখাবো নাকি প্লিহা দেখাবো। তো প্লিহা সম্পর্কে বইতে আরো কিছু ইনফরমেশন আছে, যেমন এটাকে রক্তের ছাঁকনি বলা হয়, ব্লাডের ফিল্টার। এরপরে এখানে অনেক রক্ত জমা হয়ে থাকতে পারে, কিন্তু 1 লিটারের বেশি রক্তও কিছু ক্ষেত্রে জমা হয়ে থাকতে পারে, বিশেষ করে বিভিন্ন ডিজিজ কন্ডিশনে যখন স্প্লিনটা অনেক বড় হয়ে যায়, স্প্লেনোমেগালি হয়। তো এটা এই জন্য এটাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলে। আর একটা হচ্ছে যে এটা হচ্ছে আরবিসির কবরস্থান বলে, গ্রেভিয়ার্ড অফ আরবিসি। তাহলে 3টা কথা একটু প্লিহা সম্পর্কে মনে রাখো, ইম্পর্টেন্ট। অ্যান্ড যদি আমরা ওভারঅল বলি তাহলে এরিথ্রোসাইট ধ্বংস হয় যকৃৎ আর প্লিহাতে।
এবং আরবিসি ভেঙে কি কি তৈরি হয় আমাদের কিন্তু একটু জানতে হবে। বিলিভার্ডিন, তারপর বিলিরুবিন, সিকোয়েন্সটা একটু দেখবা বই থেকে। এরপর আসো ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে কোন ধমনী, এখানে কোন ধমনী কোথায় রক্ত সরবরাহ করে লেখা আছে। প্রথমে বৃক্কীয় ধমনী, দ্যাট ইজ রেনাল আর্টারি, কোথায় রক্ত সরবরাহ করবে, দেখাই যাচ্ছে বৃক্ক বা কিডনিতে রক্ত দিবে। ফ্রেনিক ধমনী, যেখানেই ফ্রেনিক আছে, ফ্রেনিক নার্ভ ডায়াফ্রামকে সাপ্লাই দেয়, ফ্রেনিক আর্টারি ডায়াফ্রামকে ব্লাড দেয়। ফ্রেনিক যদি তুমি বলো আসলে এখানে ভেইনটা ওভাবে কাজ করে না, তারপরও ফ্রেনিক মানেই ডায়াফ্রাম। সো ফ্রেনিক আর্টারি যেটা বা ফ্রেনিক ধমনী যেটা, অবশ্যই সে ডায়াফ্রামকে সাপ্লাই দিবে। তো আনসার পেয়ে গেলাম। তারপর একটু দেখো সাবক্লাভিয়ান। সাবক্লাভিয়ান আমাদের বডির উপর পাটে, ঘাড়, বাইরের মাথার স্তর, হাতের কিছু অংশ, বুক, এইগুলোকে সাপ্লাই দেয়। আর ক্যারোটেড যেটা, এটা ব্রেনকে সাপ্লাই দেয় ভেতরে যায়। তাইলে এখানে আনসার কোনটা হবে, ডায়াফ্রামের ফ্রেনিক ধমনী। আরেকটা দেখে নাও, করোনারি ধমনী যেটা, করোনারি ধমনী আমাদের হার্টকে সাপ্লাই দেয়। ওকে, এরপর আসো রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ও অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে কোন রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকার যে ভাগগুলো আছে এদের কাজগুলো একটু জানতে হবে। তার মধ্যে ইওসিনোফিল যেটা আছে, আমরা জানি ইওসিনোফিল অ্যালার্জিতে রেসপন্স করে, এবং অ্যালার্জির সাথে সাথে আমাদের রক্তে যদি কোনো ফরেন প্যাথোজেন ঢুকে যেটাও অ্যালার্জিক রেসপন্স তৈরি করতে পারে, তাদেরকেও নষ্ট করে দেয়, যেমন ক্রিমির লার্ভা। আর অ্যালার্জিক অ্যান্টিবডি তো ডিরেক্টলি বলে দিয়েছে। সো ক্রিমির লার্ভা এটাও অ্যালার্জিক রেসপন্স তৈরি করে, আর এছাড়া যে কোনো অ্যালার্জিক অ্যান্টিবডি এদের এগেনস্টে ইওসিনোফিল কাজ করে। সো ইওসিনোফিল মানে অ্যালার্জি, মনে রাখবা। আচ্ছা, এরপরে হচ্ছে নিউট্রোফিল আর মোনোসাইট, এদের দুইজনের কাজই ফ্যাগোসাইটোসিস করা। দেখো লিখেছি ফ্যাগোসাইটোসিস কে করে, মনু করে। ম দিয়ে কি, মোনোসাইট। তো মোনোসাইট ডিরেক্টলি করে না, ব্লাডে যখন থাকে তখন তার নাম মোনোসাইট। ও যখন ফ্যাগোসাইটোসিস করবে টিস্যুতে যাইতে হবে, টিস্যুতে যখন গিয়ে ম্যাচিউর হয়, বড় হয়, তখন তার নাম হয় ম্যাক্রোফেজ। সো মোনোসাইট করে, বাট ডিরেক্ট মোনোসাইট না, মোনোসাইটের ম্যাচিউর ফর্ম, দ্যাটস ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ করে। আরেকটা হচ্ছে নিউট্রোফিল। সো মোনোসাইট, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, তিনটাও মনে রাখতে পারো তুমি। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা মামুনি দিয়ে মনে রাখতে পারো, নেমোনিক। আর একটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি করে তোমরা জানো, অ্যান্টিবডি তৈরি করে। ওকে, তাহলে এখানে আমরা ফাংশনগুলো একটু দেখে ফেললাম। এরপরে লসিকার কাজ কোনটা, লসিকার কাজ কি। তো লসিকা নাম কি, লিম্ফ, ইংরেজিতে আমরা কি বলবো, লিম্ফ। সো এখানে অনেক লিম্ফোসাইট থাকে, রোগ প্রতিরোধের অনেক ভূমিকা আছে, এবং এর সাথে সাথে আমাদের বডির ফ্যাটগুলোকে পরিবহন করা কিন্তু একটা মেইন কাজ। যখন লসিকার মধ্যে অনেক ফ্যাট থাকে তখন সেটা সাদা দেখা যায়, যেটাকে আমরা কি বলে থাকি, কাইল বলে থাকি। তাইলে এই জায়গাগুলো যদি দেখো, লসিকার কাজ কি, লিপিড পরিবহন। অফকোর্স লিপিড পরিবহন একটা কাজ। দেহ প্রতিরক্ষা, বললাম লিম্ফোসাইট আছে, তো প্রতিরক্ষা করে, রোগ প্রতিরোধ বাড়ায়, একই কথা। তো তাহলে এখানে আনসার কি হবে, ডি হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু সুন্দর করে দেখে ফেলবা। এই অধ্যায়টা যতটা কঠিন লাগে বা আমরা যতটা কঠিন করে দেখি, এত কঠিন কিন্তু না। তোমাদের লেভেলে তোমাদের মতোই প্রশ্ন আসে। সো এইগুলো দেখবা, সাথে একটু অনুশীলনীর কোশ্চেনগুলো দেখে ফেলবা, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।